আমরা যদি ইরান এবং আমেরিকার যুদ্ধের একটা সমীকরণ মেলে দিতে যাই, যেটা হচ্ছে যে কে জিতলো, কে হারলো, কার কত লস হইলো, কার কত ক্ষতি হইলো, এবং এটাতে আসলে মূলত উইন কে। তো আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে বিষয় হচ্ছে কি, এই যুদ্ধতে আসলে উইন ওইভাবে কেউ হয় না। আর যদি আপনি একটু খুঁটিনাটি ভিতর থেকে ঘেঁটে দেখতে যান, তাহলে দেখা যাবে যে ইরান এই যুদ্ধে উইন। কেন? কারণ হচ্ছে ইরানের শর্তে রাজি হয়েছে যুদ্ধবিরতিতে, যে কারণে পুরো বিষয়টা ডিপেন্ড করতেছে ইরানের উপর। নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরানের যে শর্তগুলো আছে সেই শর্তের মধ্যে ইরান বলছে যে হরমুজ প্রণালী টোটালি তাদের আন্ডারে থাকতে হবে। এটা সব থেকে প্লাস পয়েন্ট। কেন? কারণ ইরান যখনই হরমুজ প্রণালীর দায়িত্বে থাকবে, তখনই দেখা যাবে কি যে এটাতে টোল বসাবে, এবং হচ্ছে সেই টোল থেকে প্রতি মাসেই বা প্রতিদিন যে কি বলে জাহাজগুলো যাবে, সেখান থেকে তারা টোল আদায় করবে। এবং হচ্ছে ইরানের যে বর্তমান যে ক্ষয়ক্ষতির সংখ্যা, এখানে হিউজ পরিমাণ। কারণ আমেরিকারও ক্ষয়ক্ষতি অনেক, ইসরায়েলেরও, কিন্তু সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। এটা অস্বীকার করার কিচ্ছু নাই। বাট ইরানের এইগুলা রিকভার করতে বেশি সময় লাগবে না। যদি তারা হরমুজ প্রণালী থেকে টোল আদায় করে, তাহলে তাদের বেশি দিন লাগবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ওরা ওই যে ড্রোনগুলো দিছে, এগুলো খুব কম দামি ছিল। যেগুলোর জন্য আয়রন ডোম বলেন বা হচ্ছে এই, আকাশ প্রতিরক্ষার যেগুলো ইউজ করা হয়েছে, সেগুলো আসলে খুব হিউজ এবং খুব আহ, দামি দামি এক্সপেন্সিভ ছিল, যেগুলো আমেরিকা এবং ইসরায়েল ইউজ করছে। তো অল্প টাকার ড্রোনকে ভূপাতিত করার জন্য অনেক টাকার আয়রন ডোম ব্যবহার করতে হয়েছে। সে এই দিক দিয়ে দেখা যায় যে আমেরিকা বা ইসরায়েলের অনেক বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয়েছে, যে কারণে লাস্ট ওদের অফিসিয়াল যে হিসাবটা দেখলাম, সেটাতে বলতেছে ওরা যে 250 থেকে 300 বিলিয়ন হয়তো বা তাদের ইউএস ডলার ক্ষতি হয়েছে, এটা তারা স্বীকার করতেছে। কিন্তু এটা আনঅফিসিয়ালি দেখা যায় যে 1 ট্রিলিয়নের উপরে। কারণ আসলে এই শুধু সরঞ্জাম হিসাব করলে হবে না, এখানে অনেক কিছু ব্যাপার নির্ভর করে, যেগুলো হচ্ছে ধরেন যে শুধু আমরা তেলটা দিয়ে শুধু আমাদের গাড়ি চলে না। সো এরকম অনেকগুলো ব্যাপার আছে অভ্যন্তরীণ, এত ডিপলি আমরা না যাই। বাট বিষয় হচ্ছে যে আহ, আমেরিকার কিন্তু খুব একটা কম ক্ষতি হয় নাই, ইসরায়েলের কম ক্ষতি হয় নাই, কারণ কিন্তু আমরা এটা দেখতে পাচ্তেছি না। কেন? কারণ হচ্ছে এরা এটা প্রকাশ করতেছে না, এরা এটা প্রকাশ না করে হাইড করতেছে। ইসরায়েল তো সরাসরি নিষেধ করে দিচ্ছে, কেউ যদি ছবি টবি তুলে তাহলেই জেল হয়ে যাবে। সো তারপরেও গোপন তথ্যের ভিত্তিতে অনেক কিছুই জানা যায় এখন, যেহেতু কোনো কিছু হাইড থাকে না। তারপরেও দেখলাম যে ইসরায়েলে 20,000 স্থাপনার উপরে হামলা হয়েছে। সো এটা একটা হিউজ একটা হামলা। সো ইরানের যেরকম ক্ষতি হয়েছে, এদেরও কিন্তু সেরকমই ক্ষতি হয়েছে। কিন্তু দিন শেষে এরা যত শর্ট টাইমে ভাবছে যে আসলে খুব শর্ট টাইমের মধ্যে এরা উইন করবে, যেমন ধরেন যে একটা দেশের নেতাকে ফালাই দিলে দেখা যাবে যে, বা কমান্ড যে সেন্টারগুলো আছে, মিলিটারির যে সিস্টেমটা, সেটা হচ্ছে চেইন অফ কমান্ড। সো সেই জায়গায় দেখা যায় যে প্রধান প্রধান নেতাগুলোকে যদি শেষ করে দেওয়া যায় বা সরাই দেওয়া যায়, ইজিলি পুরো দেশে কন্ট্রোলে নেওয়া যাবে, বা পুরো দেশ তাদের আন্ডারে চলে যাবে, এরকম একটা চিন্তা করে হয়তো বা খুব কম সময়ের জন্য যুদ্ধে নামছে। কিন্তু সেটা আসলে হয় নাই। সেটা দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিনের মতো চিন্তা করে হয়তো বা নামছে, তাদের প্ল্যানিং সাকসেস হয়নি। সেটা দেখা যায় 40 দিন গেছে। আর এই 40 দিনে অনেকটা আসলে পথ পাড়ি দিতে হয়েছে, এবং অনেক কিছু তাদেরকে ফেস করতে হয়েছে, যে কারণে তারা অনেকবার এর মধ্যে যুদ্ধবিরতিতে যাইতে চায়ও। আসলে ইরান যুদ্ধবিরতিতে গেল না। কিন্তু ইরান চাচ্ছিল যে আরো লং টাইম যুদ্ধটা নিয়ে যেতে। নিয়ে গেলে ইরানের তো ক্ষয়ক্ষতি হওয়ার আর কিছু নাই, যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গেছে। কিন্তু এখানে ইসরায়েল এবং আমেরিকার বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে দিনের পর দিন। তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে পশ্চিমা যে তাদের সাথে ন্যাটো যুক্ত যে দেশগুলো আছে, এরাও তাদেরকে সাপোর্ট দিচ্ছে না, এরাও সরে যাচ্ছে। তারপরে এই যে মিত্র যে দেশগুলো আছে, আহ, কি বলে, সৌদি আরব, তারপর হচ্ছে কাতার, এই এই দেশগুলো আসলে আস্থা হারাই ফেলছে। কারণ হচ্ছে এদের রক্ষা করতে পারে না, ইরান কিন্তু এদের মার্কিন ঘাঁটিতে হামলা করছে। সো সেই জায়গা থেকে আসলে আমি আমেরিকার অবস্থানটা খুব একটা ভালো ছিল না, যে কারণে হচ্ছে ট্রাম্পের পজিশন নিয়েও হচ্ছে কথা হচ্ছিল, যে ট্রাম্পকেও আমেরিকা চাচ্ছিল না যে এই যুদ্ধটা কন্টিনিউ করুক। তো সেই জায়গায় আসলে সব কিছু মিলিয়ে ট্রাম্প একটু চাপে ছিল, যে কারণে ট্রাম্প যুদ্ধবিরতি বারবার যেতে চাচ্ছিল। এখন বলতে পারেন যে আসলে যুদ্ধ কি আরো কন্টিনিউ হবে কিনা, যুদ্ধবিরতি ঠিক হবে কিনা। আসলে শর্ত 10টা আসলে মানবে এটা নিশ্চিত না, এটা মানবে না। আমার যতটুকু মনে হয় যে 10টা যে শর্ত দিয়েছে, 10টা শর্ত মানবে না। কিন্তু না মাইনাও আসলে উপায় নেই। কিন্তু শেষ পর্যন্ত যেটা হবে, টুকিটাকি হামলা হতে পারে, যে 14 দিনের যে একটা যুদ্ধবিরতি দিছে, এর মাঝখানে এদিক সেদিক হতে পারে।
কিন্তু তার মানে এমন না যে আগের মতো আরো হামলা হবে, আগের মতো আরো যুদ্ধ শুরু হবে। এটার কোনো সুযোগই নেই। কারণ এইরকম যুদ্ধ শুরু হলে আসলে দিন শেষে দেখা যায় যে ক্ষতি কিন্তু ইরান বা আমেরিকাতে ইরানের থেকে আমেরিকা এবং ইসরায়েলের বেশি। কারণ যা ক্ষতি হওয়ার ইরানের হয়ে গেছে অলরেডি। কিন্তু এখন ডে বাই ডে যে হারে হচ্ছে সমস্যা ফেস করতে, সেটা হচ্ছে আমেরিকা ফেস করতে বেশি। তো সেই জায়গা থেকে আসলে আমেরিকা এই জন্যই চাচ্ছিল যে যুদ্ধবিরতিতে যাওয়ার, এবং যুদ্ধবিরতি 14 দিনের এটা অলমোস্ট সাকসেস। এখন ভবিষ্যতে কি হতে যাচ্ছে? ভবিষ্যতের কথা বলা যায় না। তারপরে হচ্ছে ভবিষ্যতে হতে যাচ্ছে যেটা হচ্ছে আরব আমিরাত, যেটা মানে সৌদি আরব বলি বা হচ্ছে দুবাই বলি, তারপর হচ্ছে কাতার, এই যে মিডল ইস্টের যে দেশগুলো আছে, এগুলা ইরানের সাথে একটা ভালো সম্পর্ক হতে পারে। কেন হতে পারে? কারণ হচ্ছে তাদের আমেরিকা থেকে আস্থা একটু হলেও সরে আসছে, যে ওরা আসলে সেভ করতে পারে নাই। আমেরিকা যেটা বলছিল যে আমরা সেভ করবো, হয়তোবা সেই জিনিসটা থেকে ওরা টোটালি ওরা নিজেরাই অনেক সময় পালাই গেছে। আমরা নিউজে দেখছি সেটা। সেই জায়গা থেকে একটু আস্থা সরে গেছে, যে কারণে দেখা যাবে যে ওরা ইরানের সাথে এখন একটু ডিল করে ট্রাই করবে। তারপর হচ্ছে আহ, আর পশ্চিমা দেশগুলোর সাথে তো অবশ্যই ইরানের সম্পর্ক রাখতে হবে, কারণ হচ্ছে তেল ওদের তো দরকারই হবে। যে কারণে দেখা যায় যে ভবিষ্যতে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে ইরানের সাথে, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইরানের উপর কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক নিষেধাজ্ঞা ছিল। তারপরও তারা যেভাবে ছিল সেই জায়গা থেকে এখন যদি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতিতে আসে বা যুদ্ধবিরতি হয়, যে শেষ হচ্ছে যুদ্ধ, তখন কিন্তু ইরানের উপর থেকে এই নিষেধাজ্ঞাগুলো চলে যাবে। তারপর হচ্ছে একটা ভালো সম্পর্ক সবার সাথে হবে। সেই জায়গায় ইরান কিন্তু আরো আহ, খুব বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে ইরানের এগুলো রিকভার করতে খুব বেশি একটা সময় লাগবে না। আর ইরানের যে পজিশনটা ছিল সেটা আসলে খুব ভালোই ছিল, যেভাবে ইরান আসলে একা ছিল এবং হচ্ছে হরমুজ প্রণালী খোলা ছিল, সবকিছুই ছিল, কিন্তু আসলে মাইন্ড গেমটা বা প্ল্যানিং এ আসলে ঝামেলা ছিল, যে কারণে আসলে আমেরিকা খুব শর্ট ভাবে ভাবছে যে জিতে যাবে, কিন্তু সেই জিনিসটা আসলে হয় নাই। যে কারণে আসলে এই দিন শেষে আজকে এই রেজাল্টে দাঁড়াইতে হতো। বাট আমি পরিশেষে একটা কথাই বলবো যে ইরানের ইন ফিউচার হয়তো বা ভালো হতে যাচ্ছে, বা ইরানের জন্য সবকিছুই ভালো হতে যাচ্ছে। আর এটা একটা বড় শিক্ষা হয়ে দাঁড়াইলো যে আসলে হুটহাট করে প্ল্যানিং করে হুটহাট করে কাউকে অ্যাটাক করলেই, সে পড়ে গেলেই যে সবকিছু শেষ হবে, ব্যাপারটা এরকম না। আর আরেকটা জিনিস আমরা অনেক সময় ভাবি যে কোনটা, যে পারমাণবিক বোমা। পারমাণবিক যে বোমার কথাটা আমরা বলি, বা হচ্ছে যে মনে করি যে পারমাণবিক বোমা অনেকগুলো থাকলে দেখা যায় যে আমার শক্তি বেশি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে ধরেন যে আমার একটা 5 লাখ টাকার একটা গাড়ি আছে, বা 20 লাখ টাকার একটা প্রাইভেট কার আছে। এখন এই দামি গাড়িটা দিয়ে আমি কি করব যদি আমার এই যে 100 টাকা 200 টাকার তেল না থাকে? আমি যদি 500 টাকার তেল না ঢুকাইতে পারি, তাহলে আমি গাড়িটা চালাবো কেমনে? 20 লাখ টাকার গাড়ি আমার পড়ে থাকবে, 5 লাখ টাকার বাইক আমার পড়ে থাকবে। সেম এইরকমই জিনিসটা, সেটা হচ্ছে যে ইরান কি বলে, ইরানের কাছে পারমাণবিক বোমা না থাক, কিন্তু ধরেন যে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু সেই জিনিসটা তারা ইউজ করতে পারতেছে না। তাদের কাছে 5,000-এর উপরে আছে, কিন্তু সেই জিনিসটা তারা ইউজ করতে পারতেছে না। নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ইরানের যে ছোট ছোট যে যে মিসাইল বা যেগুলো তারা তৈরি করে হামলা করতেছে, এগুলোতে ইউজ করা যায়। তো যে কারণে তার দামি থাকলেই যে সে জয়ী হতে পারবে ব্যাপারটা এরকম না। পারমাণবিক বোমা থাকলেই যে জয়ী হতে পারবে এমনটা কিছু না। অথবা এই চিন্তা করে তারা অনেক কিছুই করছে, বাট আসলে দিন শেষে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। এটা ইরানের জন্য খুবই একটা ভালো ভালো দিক, যে ইরান আসলে এখন যেটা যে পজিশনে আছে, এই পজিশন থেকে ইরানের আসলে রিকভারি করতে সময় লাগবে না, এবং ইরান দেখবেন যে ডে বাই ডে হচ্ছে গ্রো করবে, এবং হচ্ছে মিডিল ইস্ট থেকে শুরু করে ইরানের সম্পর্ক সবার সাথেই ভালো হতে যাচ্ছে। আর এখান থেকে আমি বলবো যে আসলে যুদ্ধ কখনোই কাউকে ভালো কিছু দেয় না। যুদ্ধ যেমন ইরানকে অনেক কিছু ইরানের কাছ থেকে কেড়ে নিছে, এরকম আমেরিকার কাছ থেকেও কেড়ে নিছে। ইসরায়েল তো ইসরায়েলি শেষ। ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ যেখানে যদি যুক্তরাষ্ট্র সাপোর্ট না দেয়, ইসরায়েলের পক্ষে সম্ভব না, কারণ এটা ছোট একটা দেশ। ছোট দেশ হলো আবার শক্তি আছে ওদের, কিন্তু পারবে না। যদি যুক্তরাষ্ট্র সাপোর্ট না দেয় তাহলে অসম্ভব। তো তারপরও বলবো যে আসলে সব ক্ষতি কিন্তু সবারই হয়েছে। যুক্তরাষ্ট্রেরও এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন খরচ হয়েছে, কিন্তু ইরানেরও এরকম হয়েছে। কিন্তু আসলে কেউ কেউ কিন্তু কেউ এখানে উইন হলো না। আমরা ভাবতেছি যে উইন হয়তো বা ইরান, বা উইন হয়তো বা ট্রাম্প, কিন্তু উইন আসলে কেউই না। কিন্তু তারপরে যদি একটু হিসাব করি এদিক সেদিক মিলে, সেটা হিসাব করলে দেখা যায় যে আসলে উইন কিন্তু আহ, ইরানই। কারণ ইরানের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলো রিকভার করতে ইরানের খুব একটা সময় লাগবে না, যদি হরমুজ প্রণালী তাদের দায়িত্বে থাকে বা হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে থাকে। সো এটা একটা প্লাস পয়েন্ট।